এখানে ম্যাডাম যে কথাটা বলেছে যে বাইসনগুলো প্র্যাকটিক্যালি কিছু সাধারণ মানুষেরও ক্ষতিগ্রস্ত হচ্ছে, এই জন্য এটা প্রোটেক্ট করা দরকার। 2 নম্বর হচ্ছে অনেক থেকে অনেক মানুষ এখানে যায় কিন্তু বাইসন দেখতে পারে না ঘন্টার পর ঘন্টা বসে, যদি এটা অভয়ারণ্য একটা জায়গায় কিন্তু তারপরও যাতে মানুষ গেলে বাইসন দেখতে পারে তাদের একটা আকর্ষণ, সেই জন্য একটা জায়গাতে আমরা যেভাবে চিড়িয়াখানার মধ্যে রাখি সেভাবে কোথাও এক দুটো বাইসনকে সংরক্ষিত করে রাখা যায় কিনা। অভয়ারণ্য মুক্ত বিচরণ একটা নির্দিষ্ট করে জানা যায় না। পয়েন্ট অফ ক্লারিফিকেশন, মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে হাউসকে বলেছে মনে হচ্ছে দিস ইজ দি ওয়ান অফ দি বেস্ট টুরিস্ট স্পট ইন দিস স্টেট, যেটা আমরা মহারাষ্ট্রের পাঁচগানি এবং গানপতি কুলে এই সমস্ত জায়গায় যে সুবিধেগুলো আছে মাননীয় মুখ্যমন্ত্রীর মুখে সেই কথাগুলি ভেসে উঠছে। আই এম রিয়েলি হ্যাপি টু হিয়ার দিস। কিন্তু প্রথম প্রশ্ন হলো ক্লারিফিকেশন, যেহেতুগুলো টাকা খরচ করে এই পর্যটন কেন্দ্রটা আমাদের আকর্ষণীয় করে তোলার উদ্যোগ আমরা নিয়েছি সরকার, ইজ ইট মেকিং প্রফিট? কারণ ইনভেস্টমেন্ট করে যদি আমার কোনো প্রফিট না আসে, then there is no point. Anything we do, it should be profitable. Number 1. Number 2 হচ্ছে ত্রিপুরা, এটা আমাদের অভিজ্ঞতা, এটা তৃষ্ণায় বলুন, অনুরাতে বলুন বা আধারণাতে বলুন, যখন কোনো ইকো ট্যুরিজম বা কোনো পার্ক হবে সেখানে কিছু সংখ্যক লোককে উচ্ছেদ হতে হবে, they are evicted. তো এই না হবে, এখানেও কি কোনো ইভিকশনের ব্যাপার স্যাপার আছে কিনা, যদি থাকে আমি একটু জানতে চাই। থ্যাংক ইউ। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমরা সবাই জানি যে সেঞ্চুরি কাকে বলে, তার নির্দিষ্ট কোনো গণ্ডি থাকে না। মাননীয় বিধায়িকা বলেছেন যে একটা ঘটনার কথা বলছেন, এরকম ভারতবর্ষে বহু জায়গায় এই ধরনের সেঞ্চুরিতে বেরিয়ে যাওয়া এই ধরনের ঘটনা কিন্তু আমরা শুনেছি। যাই হোক, আমরা তো চাই না ওনারা হারিয়ে যায় বা আমাদের যে সংখ্যা সেটা কমে যায়। তো তার জন্য সাইন্টিফিক ওয়েতে কি করা যায় নিশ্চয়ই সরকার দেখবে, এবং আমার মাননীয় অপোজিশন লিডার মহোদয় উনি যে কথাটা বলেছেন এটা নিশ্চয়ই এখন আমরা দাঁড়িয়ে আত্মনির্ভর ত্রিপুরা আমাদের করতে হবে। আত্মনির্ভর করতে গেলে ওইখানে আমরা খালি পয়সা খরচ করবো, সেখানে আমদানি হবে না, সেই ব্যবস্থাও আমরা নিশ্চয়ই আপনাদের সাথে কথা বলে সবাই মিলে আমরা এই বিষয়গুলো নেব। আমাদের ডিপার্টমেন্ট আছে, ওনাদের সাথে আমরা কথা বলবো এবং কিভাবে প্রফিট মেকিং করা যায় সেই বিষয়গুলো দেখব। যেখানে উচ্ছেদের কথা বলেছেন সেগুলো আমার কাছে এখন পর্যন্ত ওই তথ্য নেই। তো যদি সেটা থাকে, সেটা যদি থাকে নিশ্চয়ই আমরা ওইখানে রাখা যায় কিনা, কর্মসংস্থানের সুযোগ আমাদের সরকার মানবিক অনেকবার আমরা প্রমাণ দিয়েছি। তো সেই দিশায় আমরা কাজ করবো এবং আমি আশ্বস্ত করছি আপনার যে কনসার্ন সেটা নিশ্চয়ই আমরা রেফারেন্স পিরিয়ডের দ্বিতীয়টি উত্থাপন শ্রীমতী মিয়া বিষয়ে ওনার বিরুদ্ধে প্রদান করার জন্য বিষয়বস্তুটি হল সদর মহকুমার চারিপাড়া অবদান নিশ্চিতপুর রেল স্টেশন স্থাপন করায় টোটাল 12 কিলোমিটারের উপর বাজারঘাট থেকে সেই কাজটা সম্পূর্ণ করা হচ্ছে। ভারতের যে কাজটা অর্থাৎ বাজারঘাট পর্যন্ত যে কাজটা করা হচ্ছে, বাজারঘাট থেকে চারিপাড়া পর্যন্ত সেটা করছে ইরকন লিমিটেড কোম্পানি, এবং চারিপাড়া থেকে বাংলাদেশ পর্যন্ত যে কাজটা করছে সেই কোম্পানিটা হচ্ছে ট্যাক্সমা করে। এই প্রস্তাব আনার পর গত 26 তারিখ আমি কমিশনার সহ শ্রীমতী বিধায়িকাকে নিয়ে সেখানে মিলিত হই এবং ওনার যে কনসার্ন যে ওই এলাকায় এই চারিপাড়া পঞ্চায়েতের অধীনে যে এলাকায় এই যে রোবাস্ট ইনফ্রাস্ট্রাকচার গড়ে উঠেছে বাণিজ্যকে আরো সম্প্রসারিত করার জন্য
সেখানে 400 থেকে 550 পরিবার রয়েছে যারা মেনলি কৃষক, এবং তাদের যে নিয়ার বাই যে কাল্টিভেবল ল্যান্ড, আজকে যেহেতু মাঠ কাজ হচ্ছে, রেল ট্রেক হচ্ছে, ব্রডগেজ এই সাইড থেকে, ইন্ডিয়ার সাইড থেকে, মিটার গেজ বাংলাদেশ সাইড থেকে, তো স্বাভাবিকভাবে রেল লাইনের এই কাজ করার ফলে জমি উঁচু হয়ে গেছে, মাটি সেগুলো নিচের দিকে নেমে গেছে। তার জন্য বিশেষ করে জল ওই ক্ষেতগুলোর মধ্যে দিয়ে প্রবাহিত হয় এবং ভেসে যায় অনেকটা। এটা বাস্তব ঘটনা, কারণ আজ গত দিন আগে দিয়ে আমরা যেটা প্রত্যক্ষ করলাম, ওয়াটার লবি এখনো রয়েছে। গত 4 থেকে 5 বছর ধরে মানুষ সেখানে কোনো কাজ করতে পারছে না, ফসল ফলানোর কাজ করতে পারছে না। এরপরে ইন্ডিয়ার পার্টি যারা কাজ করছেন, আমাদের তাদের ইঞ্জিনিয়ার, তাদের হাই অফিসিয়ালদের সঙ্গে আমরা সেখানে বসি এবং পাড়ার লোকজনদেরকে নিয়েও এলাকা তাদের যে কনসার্ন, তাদের যে অভিমত, সে বিষয় নিয়েও আমরা সোজা খোলাখুলি আলোচনা করি। তাদের দাবি এই যে এলাকা তারা 4-5 বছর ধরে কোনো ফসল ফলাতে পারছে না। তো স্বাভাবিকভাবে মেইনলি হচ্ছে এটা প্যাডি ল্যান্ড। এখানে যদি প্যাডি উৎপাদিত না হয়, তবে আমাদের সরকার যে আমরা এমএসপিতে কৃষকদের কাছ থেকে প্রতি বছর 2 বার ধান ক্রয় করছি, রবি এবং খারিফ সিজনে, তাতে তারা পার্টিসিপেট করতে পারছে না এবং ফিনান্সিয়ালি তারা খুব লসে রান করছে। তো আমরা ইরকন লিমিটেড যে কোম্পানি যারা কাজটা করছে, তাদের সঙ্গে কথা বলে আমরা চেষ্টা করেছি যাতে তাদেরকে কনভিন্স করানো যায়। মাননীয় বিধায়িকাও ছিলেন এবং তারা আমাদেরকে আশ্বস্ত করেছে যে এই ইরকন লিমিটেড যে কোম্পানি, এটা রেল মন্ত্রকের অধীনে, এটা পিএসসি, তারা কথা বলবে, এস্টিমেট তৈরি করবে এবং ক্যানাল তৈরি করবে বা জল নিষ্কাশনী ব্যবস্থাটাকে আরো সুন্দর করে ওই কৃষি জমি যে এলাকাগুলো, তাতে কি করে ওয়াটার লবিংটা বন্ধ করা যায় সেই বিষয়ে আলোচনা করে তারা আমাদেরকে পরবর্তী সময়ে পদক্ষেপ কি গ্রহণ করা হচ্ছে সে বিষয়ে আমাদেরকে বিস্তারিত জানাবে। তো আমরা প্রাথমিকভাবে, কারণ আমিও আপনি জানেন এই দপ্তর নতুন হাতে নিয়েছি, আমার সেটা জানা ছিল না, আমি মাননীয় প্রাক্তন পরিবহন মন্ত্রীর সঙ্গেও কথা বলেছি, আধিকারিকদের সাথেও কথা বলেছি, কিন্তু আমি সেটা প্রয়োজনীয়তা বোধ করেছি যে প্র্যাকটিক্যালি ওই এলাকাতে গিয়ে যেটা আমি সরজমিনে দেখতে পারবো, এখানে বসে থেকে সেটা সম্ভব। তাই সবাইকে নিয়ে যেটা আমরা অভিজ্ঞতা হলো, যদি এরপরের যে লিমিটেড কোম্পানি তাদের কাছ থেকে যদি আমরা কোপারেশন পাই এবং রেল মন্ত্রক সেই কোপারেশন করে আমাদেরকে, তবে এই 400-450 যে পরিবার রয়েছে, কৃষক পরিবার, তাদের পাশে আমরা দাঁড়াতে পারবো এবং আগামী দিনে তারা তাদের যে প্যাডি, তাদের যে ফসল, সেগুলো নিয়ে তারা আগামী দিনে তারা সুফল পাবে। ধন্যবাদ। মাননীয় অধ্যক্ষ মহোদয়, মাননীয় অধ্যক্ষ মহোদয়, এখানে আমি গত 24 তারিখ যে প্রশ্নটা রেখেছিলাম আমাদের চারিপাড়া সদর মহকুমা, এখানে আমাদের বাড়ির থেকে বেশি দূর নয়, এটাতে আমি প্রায় হাঁটতে যেতাম এবং দেখেছি ওনাদের যে অবস্থা, ওনারা শুধু কৃষিকাজের উপর নির্ভরশীল আর ওনাদের কোনো অন্য রোজগার নেই। তাই আমি দেখে আমার খুবই খারাপ লেগেছিল। আমি যখন গত 1 বছর আগে কর্পোরেটর ছিলাম, তখনই আমি চেষ্টা করেছিলাম এবং আমাদের ইলেকশনের আগে আমাদের কলকাতা থেকে যিনি এসেছিলেন অগ্নিমিত্রাদি, উনিও গিয়ে দেখেছেন, প্রত্যক্ষভাবে দেখেছেন, আর এটা দেখে উনিও বলছিলেন যে ওনাদের দরকার এটা। তাই আমি এখন যখন পবিত্র বিধানসভায় এসে সেই সুযোগটা পেয়েছি, আমি চাই আমার চারপাড়াবাসীদের জন্য কিছু করতে। আমার মাননীয় মন্ত্রী মহোদয় শ্রী সুশান্ত চৌধুরী এটা দেখে নিজেও প্রত্যক্ষ করে এসেছেন এবং কৃষকদের সঙ্গে একসঙ্গে বসে কথাবার্তা বলেছেন। অফিসার যখন ওখানে গিয়েছিলেন, ওনারা সব এই সচক্ষে দেখে এসেছেন এবং উনি আশ্বাস দিয়েছেন যে আমি সেটা দেখব এবং অফিসারদের সঙ্গে কথা বলেছেন যাতে ওটা অতি সত্য হয়। তাই আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে বিনীত প্রার্থনা করছি, উনি সুদৃষ্টি দিলে অবশ্যই সেটা হবে এবং আমি আশা রাখছি যাতে উনি সেটা করে দেন এবং আমাদের কৃষক ভাইদের যাতে উপকার হয়। নমস্কার। মাননীয় অধ্যক্ষ মহোদয়, মাননীয় মন্ত্রীকে অবগত করার জন্য এবং কাজের পাথারঘাট এলাকার যে সমস্যা, জলস্তর সমস্যা, এই নিরসনের সুবিধা হবে। আমার বিধানসভা এলাকায় বেরিয়াপুরের রেল স্টেশনের পাশে খামারবাড়ি এলাকায়
ঠিক একই ধরনের সমস্যা ছিল এবং প্রায় 300 কানির উপর জমিতে কৃষকরা চাষাবাদ করতে পারছিল না দীর্ঘদিন। তো আমি সেখানে বিধায়ক হিসেবে নির্বাচিত হওয়ার পর সেই সমস্যা নিরসনে এগিয়ে যাই, স্থানীয় চাষিদের সাথে কথা বলি। পরবর্তী সময়ে একটা টেম্পোরারি ক্যানেল করে জল পাস করার সুবিধা করে দেওয়া হয়। বর্তমানে সমস্যা নিরসন হয়েছে, সেটা রেল দপ্তর আমাদের নর্থ ইস্ট রেলওয়ে কথা দিয়েছেন সেখানে পাকাপাকি ভাবে একটি ক্যানেল তৈরি করে দেবেন এবং তারাও এই সমস্যার সম্পর্কে অবগত হয়ে সেটা দূরীকরণের চেষ্টা করছে এবং আমরা আশা রাখছি ইতিমধ্যেই তেলিয়ামুড়ার এই সমস্যার সমাধান হয়ে যাবে। তাই মাননীয় মন্ত্রী মহোদয় আমাদের সুশান্তবাবু যেটা বলেছেন যে তিনি যেহেতু সামনে থেকে সেটা দেখে এসেছেন এবং রেল দপ্তরের সাথে কথা বলবেন, আমি আশা রাখছি তিনি দুটো ক্যান্ডিডেটকে দেখেন এবং যে প্রসিডিউরে তিনি এগিয়ে যাচ্ছেন তাতে তিনি সাকসেস হবে। ধন্যবাদ জানাই মাননীয় ট্রান্সপোর্ট মন্ত্রীকে। মাননীয় অধ্যক্ষ মহোদয়, জাস্ট রেলিভেন্ট একটা পার্টি বিষয়ে আমি হাউসে সেখানে কনসেনসাস চাই। আমাদের যে রেল ট্র্যাকের কথা বলা হচ্ছে, রেলওয়ের কথা, সেটা নিশ্চিতপুর যায়। ইট কামস আন্ডার বাদারঘাট অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি। পঞ্চায়েতের নাম চারিপাড়া, মৌজা চারিপাড়া, তহসিল বাদারঘাট, বিধানসভা বাদারঘাট। আমরা যখন মিটিংয়ে বসলাম প্রায় 500 থেকে 700 এলাকাবাসী ছিলেন, প্রধান থেকে শুরু করে বিধায়িকা ছিলেন। প্রত্যেকের সামনে তারা একটাই দাবি করেছে যে আমাদের এই ক্যানেলটা আপনারা তৈরি করে দিন, আমাদেরকে বাঁচান। তৎসঙ্গে আমাদের মনে হয় আমরা গরিব মানুষ, আমাদেরকে একটু অপমান করা হচ্ছে। আমি জানতে চাইলাম যে কিভাবে অপমান করা হচ্ছে। তখন ওনারা সবাই খুলে বললেন যে দেখুন, আমরা চারিপাড়ার বাসিন্দা, বাধারঘাটের বাসিন্দা, রেল স্টেশনের নাম দেওয়া হচ্ছে নিশ্চিন্তপুর। নিশ্চিন্তপুর আমাদের এই এলাকা থেকে 5 কিলোমিটার দূরে বা 4 কিলোমিটার দূরে অবস্থিত। তো এটা কি করে নিশ্চিন্তপুর হিসেবে নামকরণ করা হয়? আপনার মাধ্যমে আমরা চাইব সবার সাথে কথা বলে যাতে এই স্টেশনটাকে চারিপাড়া স্টেশন হিসেবে, কারণ পঞ্চায়েত চারিপাড়া, মৌজা চারিপাড়া, বিধানসভা বাধারঘাট, তো স্বাভাবিকভাবে নিশ্চিন্তপুর নোটবে কোনোভাবে সিনের মধ্যে নিশ্চিন্তপুর 4 থেকে 5 কিলোমিটার দূরে অবস্থিত হয়েছে। তো এটা যদি আমরা করতে পারি, সবাই মিলে প্রস্তাব পাশ করি, তবে আমার মনে হয় ওই এলাকার যে জনগণ তারা অনেকটাই উপকৃত হবে এবং খুশি হবে। ধন্যবাদ। Point of clarification also in where Honorable Minister has already pointed out. Point of clarification রাখতে চাই। ঠিক সেইভাবে যেটা বলেছেন একটু আগে, আমবাসা কনস্টিটিউয়েন্সির অধীনে একটা রেলওয়ে স্টেশন আছে যেটার নাম জহরনগর, কিন্তু সেই গ্রামের নাম অ্যাকচুয়ালি কাঁঠালবাড়ি। কাঁঠালবাড়ির জায়গাতে জহরনগর রাখা হয়েছে। তো সেইভাবে যেমন চারিধারার ক্ষেত্রে যেটা হয়েছে, সেই রেলওয়ে নামও জহরনগরের পরিবর্তে আজকে যেভাবে উনি হাউসের কাছে বলেছেন সেটা সর্বসম্মতিক্রমে যদি এটাও পাশ হয়, এটাও যেন এই প্রস্তাবকেও সংযোজন করা। ধন্যবাদ। তো মাননীয় সদস্য, এটা তো জগন্নগর যেটা আপনি বলছেন আমবাসা, এটা তো দিদেন গভর্নমেন্টের দায়িত্ব ছিল যাতে কেন্দ্রীয় সরকারের সাথে কথা বলে রেল, যাই হোক করেননি। তো আমি আপনাকে বলবো যে আপনি অফিসিয়াল জনগণের হয়ে বা ওই এলাকার পঞ্চায়েত বা ডিসি যেটাই হবে তাদের হয়ে আপনারা অফিসিয়ালি একটা রাইট আপ বা প্রস্তাব আমরা একসঙ্গে চারিপাড়া বা আপনারটার সমাধান রেজুলেশন দিতে হবে। বিএসসি বা পঞ্চায়েত সমিতি, ডিসি বা জিপি তাদের থেকে রেজুলেশন নিয়ে আপনারা প্রদান করুন। আমরা উইথ অল সিরিয়াসনেস আমরা সেটাকে টেক আপ করবো। থ্যাংক ইউ। রেফারেন্স পিরিয়ডের তৃতীয়টি উত্থাপন করেছিলেন মাননীয় সদস্য শ্রী মানব দেব বর্মা মহোদয়। এখন আমি স্বরাষ্ট্রতন্ত্রের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রীকে অনুরোধ করছি নিম্নোক্ত বিষয়ে ওনার বিবৃতি প্রদান করার জন্য।
বিষয়বস্তুটি হল গত 25শে মার্চ 2023 এই দৈনিক সংবাদ পত্রিকা প্রকাশিত নেশা কারবারির বাড়িতে তল্লাশি উদ্ধার পিস্তল কার্তুজ শীর্ষক সংবাদ সম্পর্কে। মাননীয় অধ্যক্ষ মহোদয়, এখানে মাননীয় বিধায়ক যে রেফারেন্স এখানে নোটিশ এখানে রেখেছে, সেই বিষয়ে আমি আমার কাছে এখন পর্যন্ত যে ইনফরমেশন আছে সেই ভিত্তিতে আমি বলছি। বিগত 23/3/2023 ইংরেজি তারিখে একটা গোপন তথ্যের ভিত্তিতে দলেশ্বরের শ্রী বিদ্যাধরকে পিতা স্বর্গীয় মোহনদের বাড়িতে একটা তল্লাশি অভিযান চালানো হয় এবং অভিযানের সময় পুলিশ একটি 9mm পিস্তল, 9mm পিস্তল, একটি ম্যাগাজিন, সঙ্গে 2টি কার্তুজ এবং অন্যান্য কিছু জিনিস বাজেয়াপ্ত করা হয়েছে। এ বিষয়ে পশ্চিম আগরতলা থানা নার্কোটিক ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবস্টেন্স NDPS আইনের আন্ডার সেকশন 21C 25(7)(a) 27B 35 এবং অস্ত্র আইনের 25 ধারা অনুযায়ী 24/3/2023 ইংরেজি তারিখে নিম্নলিখিত 8 জন অভিযুক্তের বিরুদ্ধে একটি সুনির্দিষ্ট মামলা নথিভুক্ত করা হয়েছে। তাদের নাম হচ্ছে রণদীপ দররায়, বয়স 35, পিতা মৃত দিলীপ দররায়; শ্রী কিঙ্কর দাস, বয়স 28, পিতা ক্ষিতীশ চন্দ্র দাস; বিপ্লব দে, বয়স 30, পিতা বিধান দে; 4 নম্বর হচ্ছে শ্রীমতী প্রিয়ঙ্কা দাস, স্বামী বিপ্লব দে, বয়স 30, শ্রী বিমান দে; 5 নম্বর হচ্ছে সানি, বয়স 25, পিতা শ্রী বিকাশ; 6 নম্বর হচ্ছে শ্রী দেবুদার বর্মা, যার পিতার ইনফরমেশন এখানে লেখা আছে, পিতা অজান; 7 নম্বর আছে শ্রী অপূর্ব দে জন্টু, পিতা শ্রী বিকাশ; 8 নম্বর হচ্ছে শ্রীমতী অনুরাধা নাথ ব্র্যাকেটে দে, স্বামী শ্রী অপূর্ব দে মন্টু। এই তদন্তকালে উপরোক্ত অভিযুক্তদের প্রথম 6 জনকে পুলিশ গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে এবং এদের সকলকে বর্তমানে জুডিশিয়াল কাস্টডিতে আছে ওরা এবং মামলা তদারকি। माननीय स्पीकर सर, point of clarification. Orang menang Jin di Sano, senang sungguh, tai China namu sungguh, or Tipra hawa, kemana sih kelas itu loh, biasa kayak ini lama hanya ini tolong, awal bagi kamu itu nalakan, tai kemana? Amtai ko nesa muto kanya bai jara samai rono rehab center kha khaijaka awar onodei sunnamu sugo আমি মাননীয় মুখ্যমন্ত্রী কাছ থেকে জানতে চাই, শুধু গত 25 তারিখ আমরা পত্রিকায় দেখেছি অ্যারেস্ট হয়েছেন, আপনি এখন বলেছেন আতঙ্কে সৈনিককে অ্যারেস্ট করা হয়েছে। এর আগে যারা নেশাযুক্ত, নেশা কারবারি কতজন গ্রেপ্তার করা হয়েছে? আর আমরা দেখেছি এই রাজ্যে প্রত্যেক এরিয়ায় যারা ছাত্র সমাজ, যুব সমাজ নেশাতে যুক্ত হয়ে যাচ্ছে। এই পদক্ষেপ রাজ্য সরকার কি চিন্তা ভাবনা নেশা মুক্ত করার লক্ষ্যে? নেশা শুধু যুক্ত না, এখন অস্ত্র এখন যুক্ত হয়ে যাচ্ছে। কিভাবে একটা মুক্ত করা যায়? আমরা রাজ্য সরকারকে আমরা প্রশ্ন করতে চাই। আমরা দেখেছি এই রাজ্য সরকার অন্য রাজ্যকে কিন্তু নেশা মুক্ত করার সাহায্য করছে, কিন্তু আমরা দেখছি প্রত্যেক দিন বা কয়েকদিন পর আপনি স্পেসিফিক পয়েন্ট থাকুন, আপনি যদি কিলা বলে যদি বিশাল থাকে অনেক ভালো। নেশা কারবারি আমরা লাস্ট অনুরোধ রাখবো,
নেশা মুক্ত করার পরিকল্পনা আছে কিনা? নেশা আমরা আমাদের রাজ্যকে যুদ্ধ হতে দিচ্ছি না, এটাকে কিন্তু আমরা মুক্ত করতে পারছি না। রাজ্যকে কিভাবে মুক্ত করা যায় এই ব্যবস্থা, এই চিন্তাধারা রাখুন। আশা করি এই প্রোগ্রাম নেবেন। আর কতজন যারা মেন সাপ্লায়ার, মেন যে মালিক, এরা তো চিহ্নিত করেছেন কিনা? আপনার প্রশ্ন নেশার উপর না, আপনার প্রশ্ন হয়েছে এখনো নেশাও ছিল। ঠিক আছে, ওকে বলুন। ঠিক আছে। Can I, মাননীয় অধ্যক্ষ মহোদয়, can I add my point of clarification also? মাননীয় সদস্য যেটা বলতে চেয়েছে যে নেশা কারবারি বাড়িতে তল্লাশি করে পিস্তল উদ্ধার হয়েছে। An honorable Chief Minister has replied, 8 persons have been arrested. একদম clear. Wanted to know, এটা হচ্ছে মানুষ কমপ্লেইন করেছে তারপরে অ্যারেস্ট হয়েছে। What about those নেশা কারবারি যারা এগুলো, যাদের বিরুদ্ধে মানুষ পুলিশের কাছে যেতে ভয় পাচ্ছে, যারা মাসল পাওয়ার, মানি পাওয়ার, in some cases political power, they are sitting and doing all this business, ওই সমস্ত লোকদেরকে সরকার গ্রেফতার করবে কিনা? I think this is what this question is all about. কারণ আমি কমপ্লেইন করব, তারপরে অ্যারেস্ট হবে। What about those people যাদের বিরুদ্ধে এখনো কমপ্লেইন নেই? We don't want to know. This is one. Second point of clarification হচ্ছে এই যে নেশাগ্রস্ত যুবক দিন কি দিন বৃদ্ধি পাচ্ছে, এটাকে বন্ধ করার সরকারের কি পদক্ষেপ আছে এটা আমরা জানতে চাই। থ্যাংক ইউ। মাননীয় অধ্যক্ষ স্যার, ক্লারিফিকেশন আমার একটা আছে স্যার। আমি জানতে চাই, যারা নেশা কারবারিকে গ্রেফতার করা হয়েছে গত এই 5 বছরে কতজনকে কঠোর শাস্তি দেওয়া হয়েছে? এরপরে কোশ্চেন আনবেন মাননীয় সদস্য, নিশ্চয়ই কোশ্চেন নিশ্চয়ই উত্তর দেবেন। মাননীয় অধ্যক্ষ মহোদয়, MLA has stopped in his own language, which I could not understand. Later on, he stayed in Bengali, at least I could understand. Anyway, একটা জিনিস আমরা বলছি যে বারবার এখানে ক্লিয়ার করা দরকার। উনি বলেছেন, উনার রেফারেন্স ধরে যেটা একটা নেশামুক্ত ত্রিপুরা আমরা বারবার বলছি। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী কি বারবার বলছেন এনইসি মিটিং না এখান থেকে কোনো রকম নেশা সামগ্রী বাইরে না বাইরের থেকে নেশা সামগ্রী এই বিষয়ে বারবার বহু জায়গায় আমরা কথা বলেছি। আজকে যেহেতু সদনে স্পেসিফিক যে রেফারেন্স এসেছে সেই বিষয়ে আমি বলছি, এই বিষয়ে বিস্তর আলোচনা আছে। বারবার কতজন অ্যারেস্ট হয়েছে, যখন যে জায়গায় সেই প্রশ্ন করা হবে এবং বিশদভাবে জানার ইচ্ছে থাকবে নিশ্চয়ই আমরা বলব। কিন্তু আজকের এই ঘটনার জন্য এটা গোপন সূত্রে গেছে, কারোর কমপ্লেনে যায়নি এবং 8 জনকে চিহ্নিত করেছে, 6 জনকে অ্যারেস্ট করেছে, তদন্ত চলছে। এবং আপনাদের কাছে আমি মাননীয় অধ্যক্ষের মাধ্যমে আমি সবাইকে জানাতে চাই যে নেশামুক্ত ত্রিপুরা, নেশামুক্ত ভারত আমরা করবই করব, জিরো টলারেন্স দিয়ে ত্রিপুরা করতে নেশা সামগ্রী বাজেয়াপ্ত করার পরে কোথায় রাখা হয়? এটা কি টেস্টে করায় না কি করা? all the information I have, in details I have, today I did not bring, also I have, I can tell, but in specific question I will give the answer. ঠিক আছে, মাননীয় দুর্গায় বলছি, আপনি সেপারেট কোশ্চেন আনুন, নিশ্চয়ই আনসার দিতে। রেফারেন্স পিরিয়ড চতুর্থ উত্থাপন করেছেন মাননীয় সদস্য শ্রীমতী কল্যাণী সামারায় মহোদয়া।
এখন আমি মাননীয় পরিবহন দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রীকে অনুরোধ করছি নির্ধারিত বিষয়ে ওনার বিবৃতি প্রদান করার জন্য। বিষয়বস্তুটি হল 23শে মার্চ 2023 তারিখে স্থানীয় দৈনিক সংবাদ পত্রিকার প্রথম পৃষ্ঠা 24 ঘন্টা বিমান পরিষেবা প্রস্তাব বাতিল শীর্ষক প্রকাশিত সংবাদ সম্পর্কে। Honorable Speaker, sir, সম্মানীয় বিধায়িকা শ্রীমতী কল্যাণী রায় মহোদয়া যে রেফারেন্স এনেছেন, এটা একটা বহু চর্চিত বিষয় এবং বিভিন্ন সময় সংবাদপত্রে এটাকে নিয়ে বহু আলোচনা হচ্ছে। আমরা অফিসারদের সঙ্গে কথা বলে যেটা জানতে পারলাম যে আমাদের এই সদৃশ্য রাজ্যবাসীর যে স্বপ্নের আমাদের ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, যা আমাদের প্রধানমন্ত্রী মোদীজির আশীর্বাদে প্রায় 500 কোটি টাকা ব্যয় করে নির্মাণ করা হয়েছে এবং পরবর্তী সময় এটাকে আন্তর্জাতিক স্তরে এবং আন্তর্জাতিক বিমান সেবা চালু করার জন্য পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, তাতে রাত্রিবেলা বিমান ওঠানামার বন্দোবস্ত নেই। পরবর্তী সময় যখন আমরা যোগাযোগ করলাম, আমরা যেটা জানলাম যে পরিকাঠামোর মতো কোনো অভাব নেই, কিন্তু তার মধ্যে ছোট্ট একটা বিষয় যেটা আমাদের যে সারা রাত ব্যাপী বিমান পরিষেবার যে বিষয়টা সেটাকে বিলম্ব করছে। সেটা হচ্ছে আমাদের সিকিউরিটি পার্সোনাল প্রয়োজন রাত্রিবেলা বিমান ওঠানামা করার জন্য টোটাল 342 জন সিআইএসএফ জওয়ান, যারা সিকিউরিটি পার্সোনালরা রয়েছেন সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ফোর্স, যেটা হোম মিনিস্ট্রির আন্ডারে রয়েছে। আমাদের এখানে পজিশন যেটা ম্যানিং পজিশন হচ্ছে 230 জন, প্রয়োজন কত 342 জন। এই যে শর্টফলটা, এই শর্টফলের জন্য যখন আমরা দেখলাম যে পত্র পত্রিকার মধ্যে অনেক সমালোচনা হচ্ছে বিষয়টা নিয়ে, on 18th of this month, March 18, we have written a letter to the Secretary of Home Affairs for releasing this extra manpower. যা সিআইএসএফ আমরা যেটা বললাম, এই ম্যানপাওয়ারটা যেন আমাদেরকে এক্সট্রা প্রদান করা হয় খুব ইমিডিয়েটলি। আমরা আশা করব ডিপার্টমেন্ট অফ সিভিল এভিয়েশন সেটাকে টেক আপ করেছে এবং আমি আগামী দিনে ডিপার্টমেন্ট অফ সিভিল এভিয়েশন এবং হোম দপ্তরের সঙ্গে কি করে খুব শীঘ্রই এই পরিষেবাটাকে আমরা প্রদান করতে পারি সে বিষয়ে আন্তরিকভাবে প্রয়াস গ্রহণ করব। তো আমি মাননীয় বিধায়িকাকে আশ্বস্ত করতে চাইব, এটা শুধু আমাদের কোনো দলের সমস্যা নয়, এটা আমাদের রাজ্যের জনগণের একটা চাহিদা এবং এটা আমরা অবশ্যই পূরণ করবো, ভারত সরকার পূরণ করবো। ধন্যবাদ। Honorable Speaker, sir, my point of clarification. গত 22 তারিখে দৈনিক সংবাদ পত্রিকায় 24 ঘন্টা বিমান পরিষেবার প্রস্তাব বাতিল। গত 10 জানুয়ারি এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার মেম্বার অপারেশন কার্যালয় থেকে AI/M অপারেশন 2023 সার্কুলারে আগরতলা এমবি বিমানবন্দর কর্তৃপক্ষকে প্রস্তাব দেওয়া হয়েছে আগামী 1 এপ্রিল থেকে আগরতলা এমবি বিমানবন্দরে 24 ঘন্টা অপারেশনাল চালু রাখার জন্য, যাতে মেন পাওয়ার সহ সব ধরনের পরিকাঠামো তৈরি করে রাখা। সেই সার্কুলারে সিগনেচার করেন এম সুরেশ এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার তরফ থেকে। গত 10 জানুয়ারি স্বাক্ষরিত সার্কুলারে 1 এপ্রিল থেকে 24 ঘন্টা বিমান পরিষেবা চালু রাখার মতো ম্যান পাওয়ার সহ সব ধরনের পরিকাঠামো তৈরি রাখার প্রস্তাবে বলা হলেও বিমানবন্দরে তা মানা হয়। কেসিপি কর্তৃপক্ষ অর্থাৎ অধিকর্তা তিনি বলেন যে মাননীয় মন্ত্রী যেটা বলেছে যে পর্যাপ্ত সিকিউরিটি বা সিআইএসএফ নেই, তো যেটা এড করেছেন সেটা হলো ফায়ার সার্ভিসের কর্মচারী, তার স্বল্পতা রয়েছে এবং সিআইএসএফ জওয়ান ও ফায়ার কর্মচারীর সংখ্যা বাড়ানো যতদিন না যায় ততদিন 24 ঘন্টা সেবা চালু করা যাবে না। বিষয়টি হচ্ছে
24 ঘন্টা বিমান পরিষেবা চালু থাকলে পরে ত্রিপুরার আকাশ দিয়ে যখন দেশের আভ্যন্তরীণ বিমানগুলো চলাচল করবে কিংবা আন্তর্জাতিক বিমানগুলো যখন চলাচল করবে, সেই পরিকাঠামো যদি থাকে, জরুরি কোনো অবস্থায় সেখানে সেই বিমানগুলি অবতরণ করতে পারে এবং জরুরি ভিত্তিতে অবতরণ না করা হলে কিভাবে দুর্ঘটনার সম্মুখীন হতে হয় সেটা আমরা অনেকবার প্রত্যক্ষ করেছি। আমি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অত্যন্ত ধন্যবাদ জানাই ত্রিপুরাবাসীর পক্ষ থেকে, যে ত্রিপুরার মতো একটি ছোট রাজ্যকে 500 কোটি টাকা পেয়ে এমন সুন্দর একটি টার্মিনাল ভবন তিনি উপহার দিয়েছেন এবং তৎসঙ্গে তিনি ঘোষণা করেছেন আন্তর্জাতিক বিমানবন্দর হিসাবে। যেহেতু আমরা বলি আমাদের ডাবল ইঞ্জিনের সরকার, কেন্দ্র এবং ত্রিপুরায় আমাদের একই সরকার রয়েছে, তাই মাননীয় মন্ত্রীর কাছে আমার আবেদন থাকবে, রাজ্য সরকার তার পরিবহন দপ্তর, কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রক, মন্ত্রী ও এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে যত দ্রুত সম্ভব ত্রিপুরার এই বিমান বন্দরটিকে 24 ঘন্টার বিমান চলাচল করার জন্য সুযোগ দেওয়া হয়। কারণ আগরতলা থেকে বা ত্রিপুরা থেকে রাজ্যের অন্যত্র যাওয়ার একটা দ্রুত মাধ্যমই হলো বিমান পরিষেবা। সেখানে আমরা সকালবেলা গিয়ে, যদি রাত্রে বিমান চালু থাকে, সকালবেলা গিয়েও আমরা কাজ সেরে আগরতলা ফিরে আসতে পারবো, বা যারা আগরতলা এসে কাজ সেরেও আবার অন্য রাজ্যে ফিরে যেতে পারবে। অর্থাৎ 24 ঘন্টা বিমান পরিচালনা আজকের দিনে সময়ের দাবি। তাই মাননীয় মন্ত্রীর কাছে আমার অনুরোধ থাকবে আপনার মাধ্যমে যত দ্রুত সম্ভব যে তার ব্যবস্থা তিনি করেন। ধন্যবাদ, নমস্কার। মাননীয় অধ্যক্ষ মহোদয়, যা আমি বলেছি শীঘ্রই এ বিষয়ে ব্যবস্থা গ্রহণের জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর এবং সিভিল এভিয়েশন দপ্তরের সঙ্গে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ করব। ঠিক আছে। মাননীয় সদস্য সদস্যগণ, এখন সবার কাছে দৃষ্টি আকর্ষণের নোটিশ। আজ 6টি দৃষ্টি আকর্ষণের সংশ্লিষ্ট দপ্তরের মাননীয় মন্ত্রীগণ বিবৃতি দিতে স্বীকৃত হয়েছিলেন। প্রথম দৃষ্টি আকর্ষণের নোটিশটি উত্থাপন করেছিলেন মাননীয় সদস্য শ্রী অনিমেষ দেববর্মা মহোদয়। নোটিশটি বিষয়বস্তু হল 2030 সালে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ TBSE পরিচালিত উচ্চ মাধ্যমিকের কর্মরত ভাষা পরীক্ষায় একটি নির্দিষ্ট আলোকে লিখতে বাধ্য করা সম্পর্কে এখন আমি উক্ত দৃষ্টি আকর্ষণের নোটিশের উপর বিবৃতি প্রদানের জন্য শিক্ষা মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কে অনুরোধ করছি। নমস্কার অধ্যক্ষ মহোদয়, এখানে আমাদের যে মাননীয় বিধায়ক শ্রী অনিমেষ দেববর্মা যে পোলিং অ্যাটেনশন এনেছেন, সেই বিষয়ে আমি এখানে যে রিপোর্ট আমার কাছে এসেছে অবগতির জন্য আপনার মাধ্যমে জানাচ্ছি। বিগত 17/3/2023 এবং 18/3/2023 তারিখে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত যথাক্রমে উচ্চতর মাধ্যমিক এবং মাধ্যমিক পরীক্ষা কর্পোরেট ভাষা বিষয়ে পরীক্ষা সম্পন্ন হয়েছে। এই পরীক্ষায় নির্দিষ্ট একটি হরফে উত্তরপত্র লেখার জন্য ছাত্রছাত্রীদের বাধ্য করা হয় বলে একটি সংবাদ কিছু সংবাদপত্রে প্রকাশিত হয়। থেকে বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে এই হরফ ব্যবহার করা সম্পর্কে অভিযোগ নিয়ে খোঁজ খবর করে এই সংবাদের কোনো সত্যতা পাওয়া যায়নি। তাছাড়া বিষয়টি নিয়ে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের অভিমত চাওয়া হয়। এই প্রসঙ্গে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ থেকে জানানো হয় যে পর্ষদ শুরু থেকে কর্পোরেট ভাষার প্রশ্নপত্র বাংলা হরফে তৈরি করে আসছে এবং দেখা গেছে পরীক্ষার্থীরাও এই বিষয়ে উত্তরপত্র লেখার সময় বাংলা হরফই ব্যবহার করে থাকে। গত বছর 2022 সালে মাধ্যমিক ও উচ্চতর মাধ্যমিক পরীক্ষা কর্পোরেট ভাষার উত্তরপত্র মূল্যায়নের সময় দেখা যায় যে মাধ্যমিকে মোট 3235 জন কর্পোরেট ভাষার পরীক্ষার্থীদের মধ্যে মাত্র 55 জন এবং উচ্চতর মাধ্যমিক পরীক্ষা কর্পোরেট ভাষা
মোট 2605 জন পরীক্ষার্থীদের মধ্যে মাত্র 45 জন উত্তরপত্র লেখার সময় রোমান হরফ ব্যবহার করে। অর্থাৎ মাধ্যমিক ও উচ্চতর মাধ্যমিক মিলে সর্বসাকুল্যে মাত্র 1.71% পরীক্ষার্থী রোমান হরফ ব্যবহার করে উত্তরপত্র লিখেছিলেন। পরীক্ষার্থীদের স্বার্থে রোমান হরফ ব্যবহারকারী শিক্ষার্থীদের উত্তরপত্র যথারীতি সমান গুরুত্ব সহকারে মূল্যায়ন করা হবে। কাজে এই প্রসঙ্গে বলা যায় ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে কোন ভাষার পরীক্ষার উত্তরপত্র লেখার সময় পরীক্ষার্থীরা কোন হরফ ব্যবহার করবে এই সম্পর্কে বিগত বছরের মতো এই বছর তাদের উপর কোনো চাপ ছিল না। তবুও এই ব্যাপারে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদকে বিষয়টি খতিয়ে দেখার জন্য অনুরোধ করা হয়। পয়েন্ট অফ ক্লারিফিকেশন, মাননীয় মুখ্যমন্ত্রী যে উত্তরটা দিয়েছে এইরকম উত্তর নর্মালি যারা নিজের ছাড়া কিছু বুঝে না কেউ, আমি ওনাকে দোষ দিচ্ছি না, খেয়ে দিয়েছে উত্তর। উনি এটা কি এখানে পড়েছেন, খবর নিয়েছেন। I can tell নিয়ে বলছি এই ঘটনার সূত্রপাত হয়েছে 18 তারিখ মার্চ উচ্চ মাধ্যমিক পরীক্ষা হচ্ছে অম্পি হায়ার সেকেন্ডারি স্কুল, এবং ছাত্রছাত্রীরা যারা সেখানে পরীক্ষা দিতে যায় তৈদু হায়ার সেকেন্ডারি স্কুলের ছাত্রছাত্রী, এবং সেখানে ভেনিউ সুপারভাইজার ছিলেন স্বপন কলম, পোস্ট গ্রাজুয়েট টিচার। পরীক্ষা চলাকালীন সময় যিনি মিডল ইনভেস্টিগেটর ছিলেন উনি দেখেছেন যে কোন ছাত্রছাত্রীরা রোমান হরফে লিখছে, এবং উনি বলেছেন যে রোমান হরফে যদি লেখা হয় আমাদের খাতা চেক করা হবে না। এই বিষয়টা যখন ছাত্রছাত্রীরা জানতে পারল, গিয়ে যিনি ভেনিউ সুপারভাইজার ছিলেন ওনার কাছে বলেছে। ভেনিউ সুপারভাইজার ওনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, মানে যিনি হায়ার সেকেন্ডারি স্কুলে ত্রিপুরা বোর্ডে ওএসডি ছিলেন, ওনার কাছে জানতে চেয়েছে যে কি করব, অর্ডারটা কি দেব। তখন স্বপন কলই যিনি ভেনিউ সুপারভাইজার ছিলেন উনাকে পর্ষদের ওএসডি মাধ্যমে বলা হলো যে বাংলাতেই লিখতে বলুন। ইমিডিয়েটলি স্বপন কলই পরীক্ষার হলে গিয়ে ছাত্রছাত্রীদের বলেছে রোমান স্ক্রিপ্টে লিখতে পারবে না, বাংলায় লিখতে হবে। এই থেকে ঘটনার সূত্রপাত। মাননীয় মুখ্যমন্ত্রী যারা বলেছেন যে রোমান স্ক্রিপ্টে লেখার জন্য কোনো আপত্তি নেই, কিন্তু এখানে রাজ্য সরকারের পক্ষ থেকে I am just giving the information to the house. The controller of examination, Central Board of Secondary Education, CBSE তে কর্পোরেট পাঠ্যক্রম চালু হয়ে গেছে এবং পরীক্ষার প্রশ্ন তৈরি হবে। এই বিষয়ে ডাইরেক্টর সেকেন্ডারি এডুকেশন অফ ত্রিপুরা, কন্ট্রোলার অফ এক্সামিনেশন, সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন কে চিঠি লিখেছে। সেই চিঠির মূলে বলা হয়েছে যে বাংলায় করা হয়, রোমান হরফে কেন হবে? প্লাস শুধু তাই না, এখানে ডাইরেক্টরেট অফ কর্পোরেট এন্ড আদার মাইনরিটি ল্যাঙ্গুয়েজ, ওই ডাইরেক্টরেট থেকে ডাইরেক্টর একটা চিঠি দিয়েছে কন্ট্রোলার অফ এক্সামিনেশন সিবিএসই বোর্ডকে। হ্যান্স, আমি পড়ছি না সবটা, হ্যান্স আই উড ইনফর্ম ইউ দ্যাট the sample question papers for CBSE examination may be prepared in Bengali script as per policy decision of the government. আমার প্রশ্ন হলো, গভর্নমেন্টের পলিসি কোথায়? মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে বলেছেন গভর্নমেন্টের পলিসি তো রোমান স্ক্রিপ্টেও লেখা যাবে, বাংলায় লেখা যাবে।
অথচ এখানে চিঠিটা গেছে দপ্তরের পক্ষ থেকে বলা হয়েছে এখানে বেঙ্গলি স্ক্রিপ্টে শুধু প্রশ্নগুলো তৈরি মান হচ্ছে এই সিবিএসসি তে রোমান স্ক্রিপ্টের পক্ষে লেটারটা যায় এবং 31 মার্চের মধ্যে সেই লেটার যদি না যায় the question only in Bengali এবং যারা ইংলিশ মিডিয়াম ব্যাপক ক্ষতি হবে এন্ড আরো একটা কথা বলছি নির্দেশে যারা পরীক্ষা দিতে পারে নাই রোমান স্ক্রিপ্টের 1.07% even 1% student is also important 1% is also important ওই ছেলেমেয়েদের ভবিষ্যৎ রক্ষায় সরকার যেন নতুন করে তাদের পরীক্ষার ব্যবস্থা গ্রহণ করে এ ব্যাপারে মাননীয় মুখ্যমন্ত্রী উত্তর চাই। Sir, according to the reply of the Honorable Chief Minister, itself the Education Department, intention of the government is clear that Kumar Bengal the scriptly statement the type of humble submission is a Mananvitor Nata but government reference here memo refer করেছে. It is equally important for the Tipra Board of Secondary Education and also the Central Board of Secondary Education. But from this house, আপনি আপনার দপ্তরকে ডাইরেকশন দেবেন যে ইমিডিয়েটলি যে ট্রাইবাল ল্যাঙ্গুয়েজ ডিপার্টমেন্ট এবং এডুকেশন ডিপার্টমেন্ট যে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনকে যে চিঠি পাঠিয়েছে এটাকে তার সংশোধনী অর্থাৎ না গভর্নমেন্টের স্ট্যাম্প টিকা নয় তারা শুরু করেছে এবং এডুকেশনেও ঘটনাটা এখানে রেফার করে এটাও তদন্ত করে যে সমস্ত ছাত্রছাত্রীরা এই স্ক্রিপ্টের কারণে পরীক্ষা বসতে পারলেন না তাদের জন্য সেই ব্যবস্থা করে স্যার আপনি যাই হোক যদি হয়ে থাকে সেটা বলছি আমি ওনার বক্তব্য শুনে বলছি এরকম যদি কোনো ক্ষতিগ্রস্ত হয়ে থাকে তাদের বেলায় কেন দপ্তর এবং বোর্ড ব্যবস্থা গ্রহণ করেন এবং সিবিএসসি কে এটা খুবই জরুরি কারণ আজকে হলো কত তারিখ আজকে 29 I think on 31st of March every year CBSE তাদের ওয়েবসাইটে যে কোন ল্যাঙ্গুয়েজ ব্যবহৃত হবে এগুলো তারা ডিক্লেয়ার করে তাহলে 3 মাস বেঁচে আছে কাজে সেই জায়গায় আজকে তুরন্ত যে গভর্নমেন্টের তরফ থেকে সিবিএসইও এটা জানিয়ে দেওয়া হোক এই ব্যবস্থা না হোক। মাননীয় স্পিকার পয়েন্ট অফ ক্লারিফিকেশন আমি অ্যাড করতে চাই। প্রথমে নমস্কার এবং সবাই ট্রেজারি বেঞ্চে আছেন মন্ত্রী মহোদয়গণ এবং সদস্য সবাইকে আমার আমি just I'm newly elected member from 41 of Binagar Assembly তো মাননীয় মুখ্যমন্ত্রীর রিপ্লাই আমি করতে চাই কারণ সেই দিন আমি খুদ নিজে গিয়েছিলাম এবং ওনার বক্তব্যে আমি একটা পেলাম নোটটা 45 অনলি স্টুডেন্টস রোমান স্ক্রিপ্টে লিখেছে ওই পয়েন্টের উপরে আমি বেশ করে বলতে চাই সেই দিন ছাত্রছাত্রীদের উপর চাপিয়ে দেওয়া হয়েছিল যে ইনভিজিলেটর যিনি ওনার সাথে আমি কথাই বলেছিলাম ফোনে ওভার টেলিফোনে এবং হেডমাস্টার ভরত দেববর্মা ওনার সঙ্গে আমি ওভার টেলিফোনে কথা বলেছিলাম তো উনি বলেছিলেন আমি প্রশ্ন করেছিলাম প্রথমে আপনার কাছে এগুলো রিটেন কোনো সার্কুলার আছে ফ্রম সিবিএসই বোর্ড না তো কিভাবে আপনি পরীক্ষা চলাকালীন ঠিক ছেলেমেয়েরা লিখতে শুরু সেই মতাবস্থায় ইংরেজিতে ক্লাসরুমে ঢুকে বললেন এইভাবে রোমান স্ক্রিপ্টে লেখা যাবে না তো ছাত্ররা জিজ্ঞেস করলো স্যারকে কেন তো আমি এখনই সিবিএসই বোর্ডের যিনি দায়িত্বে আছেন ওয়েসি ওনার সঙ্গে কথা বলে
কনফার্ম করেছি যে তাই তোমরা লিখতে পারবে না রোমান স্ক্রিপ্টে লিখে, তাহলে তোমাদের খাতা দেখা যাবে না, শুধু বাংলায় লিখতে। এইভাবে মানে ফোর্সফুলি ছাত্রছাত্রীদেরকে উনি বলেছেন, সাথে একদম ক্লিয়ার। এরপরে আমি সেই বিকেল বেলায় তৈরি বয়েজ হোস্টেল এবং গার্লস হোস্টেল আমি গিয়ে নিজে ভিজিট করেছিলাম। আমার কাছে তথ্য প্রমাণও আছে। ছাত্রছাত্রীরা আমাকে বললো যে আমাদেরকে এভাবে চাকরি বলা হয়েছে, স্বপন কলইসা এবং ভরত দেববর্মা স্যার হেডমাস্টার। সেখানে প্রশ্ন উঠে 45 রোমান স্ক্রিপ্ট, শুধু 45 সেই দিন পরীক্ষায় লিখেছিলেন। আমাদের সিএম স্যার বলেছিলেন যদি চাপিয়ে না দেওয়া হতো, যারা রোমান স্ক্রিপ্টে লেখার ইন্টারেস্ট বা যারা এক্সপার্ট, তাদেরকেও চাপিয়ে বাংলায় বা দেবনাগরী স্ক্রিপ্টে লেখা একটা প্রেশার দেওয়া হয়েছিল, যার দরুন এখন 45 হয়েছে। তো সেই জায়গায় যাদের ইচ্ছে মতো সরি কথার মধ্যে আমি যে নতুন অবস্থায় যা বিবৃতি দিতে চেয়েছিলাম, তো ঠিক আছে। তো আমার অনুরোধ থাকবে, যদি এইভাবে ছাত্রছাত্রীদের চাপিয়ে দেওয়া হয়, একজন দায়িত্বপূর্ণ শিক্ষক, এবং আমি একটাই প্রশ্ন করেছিলাম ওনাকে, যদি দায়িত্ববান হয়ে থাকেন তো নোটিশ, কোনো সার্কুলার নোটিশ ছাড়া ওনারা কিভাবে চাপিয়ে দিতে পারেন? মাননীয় সদস্য, আপনাদের বক্তব্যটা ক্লিয়ারলি বলে দিয়েছেন। বক্তব্যটা ঠিক আছে? ঠিক আছে, তো মাননীয় অধ্যক্ষ, আমার বক্তব্য এখানে শেষ করছি। ঠিক আছে, ধন্যবাদ। মাননীয় অধ্যক্ষ মহোদয়, এখানে স্পেসিফিক নাম স্বপন কুমার বড়ুই, উনি একজন জনজাতি। ইনভিজিলেটর বললেন না, কি ছিলেন ইনভিজিলেটর? উনিও তো জনজাতি। উনি বলেছেন যে কখনকেই বাংলাতে লিখতে হবে, তাই তো? যদি এরকম স্পেসিফিক কিছু থাকে, নিশ্চয়ই আপনি বলেছেন, আমাদের মাননীয় বিধায়ক এখানে বলেছেন, আমাদের অপোজিশন লিডার বলেছেন, আমি সম্মান দিচ্ছি, সাথে আমি বলছি যে এই ধরনের স্পেসিফিক যে বিষয়টা আমরা দেখব, আমাদের দপ্তরের থেকে আমি বিষয়টাকে যাতে পুরোপুরি অনুসন্ধান করে আমাকে জানানো হয় এবং সেইভাবে আপনাকে আমরা জানাবো। কিন্তু এখানে আমার কাছে যা রিপোর্ট আছে, তাছাড়াও আপনি যেটা বলছেন, এখানে একটা কথা আমি বলেছি যে এই ব্যাপারে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদকে বিষয়টি খতিয়ে দেখার জন্য অনুরোধ করা হবে। বলেছি এই যে একটা সমস্যা সৃষ্টি হলো, কেন এরকম করবে, কেন এইভাবে বলবে, এবং স্পেসিফিক একটা নির্দেশ যেন দেওয়া হয় সে বিষয়ে প্রশ্ন। Point of clarification. My question was very not due to that. একটা হচ্ছে যে ছাত্ররা, I really welcome the reply of Honorable Chief Minister. আমি বা আমরা, we are not against it. যদি এই রাজ্যে অপরকে ফ্রেঞ্চেও লেখা হয়, no problem. কিন্তু all of us we should know, এই হাউসের অবগতির জন্য আমি বলছি, if you give me 1 minute, 1961 চিফ মিনিস্টারদের কনফারেন্স ছিল, the National Commission of Education known as the Kuthari Commission, এবং 1968 একটা পলিসি করেছে যে ভারতবর্ষের প্রতিটি রাজ্যে 3 ল্যাঙ্গুয়েজ ফর্মুলা। তাতে কি হয়েছে, যেখানে হিন্দি বলে যারা, সেই সমস্ত রাজ্যে হিন্দি, ইংলিশ এবং সংস্কৃত গ্রহণ করেছে, এবং সাউথ ইন্ডিয়ায় কেরালা বা তামিলনাড়ুতে তামিল এবং ইংলিশ করে দুটো ল্যাঙ্গুয়েজ ওরা নিয়েছে, এবং ত্রিপুরার ক্ষেত্রে ভেরি স্পেসিফিকলি এট দ্যাট পয়েন্ট অফ টাইম এটা রিকমেন্ডেশন ছিল যে
এখানকার যে লোকাল ল্যাঙ্গুয়েজ হবে বেঙ্গলি, হিন্দি এবং ইংলিশ। ত্রিপুরার ক্ষেত্রে এই সিদ্ধান্ত ছিল। But after 1971 ত্রিপুরা রাজ্যে আমাদের এখানকার সরকারি ল্যাঙ্গুয়েজ দি ত্রিপুরা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1979 আমাদের বিষয়ক মন্ত্রী ভালোভাবে জানলেন এইগুলো এখানে বলা হয়েছে the extends to the whole of the Tripura, it shall come into force at once. বলেছে যে wherever they occur towards the Bengali language, ওইখানে the Bengali language and the Kokborok language হবে। তার মানে Kokborokটাও 1979 থেকে এই রাজ্যের সরকারি ভাষায় পরিণত হয়েছে। Not only that, sir, এখানে 2014 লিঙ্গুইস্টিক মাইনরিটি কমিশনের একটা রিপোর্ট বেরিয়েছে এবং ত্রিপুরার জন্য তারা এখানে একটা সাজেশন দিয়েছে, রিপোর্ট সাবমিট করেছে। বলেছে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ত্রিপুরায় কোন কোন ল্যাঙ্গুয়েজ গুলো হতে পারে, বেঙ্গলি অবলিক ককবরক অবলিক বিষ্ণুপ্রিয়া মণিপুরি অবলিক চাকমা। মানে ত্রিপুরা রাজ্যে আমাদের ত্রিপুরার লোক এজ এ ফার্স্ট ল্যাঙ্গুয়েজ এই কয়েকটি ল্যাঙ্গুয়েজের মধ্যে যার যার মতো করে নিতে পারবে। সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইজ ইংলিশ, থার্ড ল্যাঙ্গুয়েজ হবে আরবিক অথবা হিন্দি অথবা সংস্কৃত। আমার যে উত্তরটা আমি আশা রাখছিলাম ভেরি স্পেসিফিক হচ্ছে যে ছাত্রছাত্রীরা ইনভিজিলেটর বা ভেনিউ সুপারভাইজারের কারণে রোমান স্ক্রিপ্টে লিখতে পারে না, তাদের জন্য পুনরায় পরীক্ষার ব্যবস্থা গ্রহণ করা এবং সিবিএসসি তে যে লেটারটা ডাইরেক্টর থেকে গেল এই লেটারটা বেঙ্গলি স্ক্রিপ্টে না শুধু রোমান দিয়েও প্রশ্নপত্র তৈরি করার আরেকটা চিঠি যাবে। This is what I want the assurance from Honorable Chief Minister. Thank you. মাননীয় অধ্যক্ষ মহোদয়, খুব ভালো একটা কথা বলেছেন। এই বিষয়ে আর কি অনেক তথ্য নিয়ে এসছে, বিষয়টা নিয়ে পুরোপুরি হয়ে এসছে। উনি আরেকটা কথা বলেছেন যে রোমান হক হোক বা সেই তামিলনাড়ু হোক, ভারতবর্ষের যে কোনো স্ক্রিপ্ট আপনারা বসবো আমরা ইন্ডিয়ান স্ক্রিপ্ট তৈরি করবো আপনাদের জন্য, অসুবিধা নেই, উনি নিজেই বলেছেন। যাই হোক, বিষয়টা এই বিষয়ে আমরা পরবর্তী সময় আমরা আলোচনা করবো। এখন যে বিষয়টা, যে বিষয়ে এখানে কথা বলে, আমি দপ্তর থেকে যে ইনফরমেশন আমি পেয়েছি এবং প্রথমে আপনি বলেছেন আপনি অখুশি আমার উত্তর। আপনি জানেন যে উত্তর দিতে গেলে তার থেকে আমার নিতে হবে, আমার তো সেই জায়গায় যেতে পারবো না। আপনারা একটা নিউজ পেপারের উপর ভিত্তি করে আপনারা বলেছেন, তারপর আপনারা বলছেন যে উনি ওখানে গেছেন, ওখানে গিয়ে স্বপনবাবুর সাথে কথা বলেছেন, অনেক বাবুর সাথে কথা বলেছেন। এখন বিষয়টা দেখার বিষয়, এটা এর বিষয়ে ইনভেস্টিগেশনও আমি করবো যে সত্যিকারের অর্থেই এইভাবে বলা হয়েছে। এবং নিশ্চয়ই আমরা চাই, আমরা সবসময় বলছি জাতি জনজাতিকে আমরা একসাথে নিয়ে আমরা কেন এই বৈষম্য একটা স্ক্রিপ্ট নিয়ে কেন আমাদের মধ্যে ডিফারেন্স হবে, কেন এটাকে হাতিয়ার হবে। আমরা চাই আপনারা আমাদের সাথে থাকবেন, সবাই মিলে এটার যদি একটা সলিউশন হয় তাহলে ওটাই ওয়েলকাম। আর আপনি যেসব বিষয়গুলো বললেন এগুলো আমাকে দেবেন, আমার দপ্তরকেও দিতে পারেন, বিষয়গুলো দেখবো, দেখে পর্ষদকে আমি বলবো তার একটা ফাইনাল একটা সলিউশন। ধন্যবাদ। ব্যাপারটা রি-এক্সামিনেশনের ব্যাপারটা প্লিজ এনকোয়ারি করতে হবে, বললাম তো এনকোয়ারি করো, বললাম তো। মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়, স্যার আমি সরকারের যে স্ট্যান্ডটাকে সমর্থন করে বলছি। আপনি বলেছেন যে
যে কোনো স্ক্রিপ্ট লেখা যাবে না কেন, এবং বোর্ডও আপনাকে না আমি বলিনি, উনি বলেছেন। না আপনি কেন ডিস্টার্ব করছেন? প্লিজ প্লিজ শুনুন, আপনি শুনুন প্লিজ। মাননীয় মুখ্যমন্ত্রীর যে প্রথম যে এই স্টেটমেন্ট, এখানে বড় এইতে ম্যানুস্ক্রিপ্ট লিখেছে, রোমান স্ক্রিপ্ট লিখেছে, ভালো, আমি এটাকে সমর্থন করছি। তাহলে দিস ইজ দি গভর্নমেন্ট স্ট্যান্ড। আরে শুনুন না, আপনি এত অনুরোধ করছেন আপনি, আমি চিফ মিনিস্টারের কি আপনি কেন বলছেন? প্লিজ প্লিজ স্যার, স্যার এইভাবে কথা বলা যাবে? কেন ডিস্টার্ব করছে? মিনিস্টার একটা বলার সুযোগ দিচ্ছি তো। ঠিক আছে, আমি সেটাকে বলছি, এটা বিষয়টা খুব ডেলিকেট। মাননীয় বিরোধী দল নেতা একই সাথে সিবিএসই প্রসঙ্গে এনেছেন, এবং গভর্নমেন্টের যখন এই জানা বেঙ্গলি এবং রোমান স্ক্রিপ্ট দুটোতে লেখা যায়, তখন সিবিএসইর বেলায় লিখে দিয়েছে না অনলি ওয়ান স্ক্রিপ্ট। এটাই উদ্র করে যে আমার why you are disturbing এখানে তো এই চিঠিগুলো উদ্র করে অন্য কথাই নিয়ে গভর্নমেন্ট লাভ হবে না, যে সিবিএসইর কাছে যে সরকারের স্ট্যান্ড, এটা আপনি বলেছেন, এই স্ট্যান্ডটাকে সিবিএসই কে জানানো হবে কিনা। মাননীয় অধ্যক্ষ মহোদয়, মাননীয় বিধায়ক এবং বহু পুরনো লিডার বাংলাদেশ কমিউনিস্ট পার্টি ছিলেন, এবং এখানে যেভাবে করাচ্ছেন আমি একটা কলিং অ্যাটেনশনের উত্তর দিয়েছি খালি, আর উনি যে যে বিষয়গুলো বলেছেন তার ক্লারিফিকেশন দিয়েছি। এখানে সরকারের স্ট্যান্ড বলে বলি, আপনি এটাকে কনফিউজ করে স্ট্যান্ড বলছেন, আপনি তো এটা করবেন না, প্লিজ প্লিজ আপনি করবেন না। ঠিক অনুসন্ধানের নামে I appreciate, again I am telling Honorable Chief Minister হাউসকে আশ্বস্ত করতে হবে যে the examination হবে, and also the letter from the director will go for one script also along with Bengali. এটা আশ্বস্ত করতে হবে। You have to assure that, otherwise তদন্ত করতে করতে এই বছরটা চলে যাবে, ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ কি হবে? We want the clarification, এবং সিবিএসই তে এটা লিখতে হবে। স্যার প্লিজ। স্যার মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমাদের অপোজিশন লিডার, মাননীয় অপোজিশন লিডার যেটা বলছেন, আমি ওনার সাথে খুব ভালো লাগছে ওনার সাথে কথা বলতে। উনি কিন্তু পজিটিভ, আমি দেখছি। তদন্ত আগে করতে হবে, যে বিষয়টা এনেছে সেই দিকে আসুন আগে। এই যে কথাগুলো বললো এটা তো ঠিক না, সেটা আদৌ বলেছে কিনা, এই বিষয়টা নিয়ে কাকে কলিং অ্যাটেনশন, তারপরে বাকি বিষয় এটা সত্যাসত্য বিচার করতে স্যার আমি বলছি এই বিষয়ে বাইরে আন্দোলন হয়েছে, বোর্ডের সচিবের কাছে গেছে, চেয়ারম্যানের কাছে গেছে, ডেপুটেশন হয়ে গেছে। কেন করবে ছাত্ররা এটা? কেন করবে? মুখ্যমন্ত্রী যেহেতু দায়িত্ব নিয়ে বলেছেন, But the examination has, that part has to be clear, otherwise আমরা কি বলবো মানুষের কাছে, আমরা কি বলবো? And also the letter which is to be written before 31st of March, এটা কিন্তু এই লেটারের একটা হলো yes to reply on this, এবং হাউসকে এটার মধ্যে তদন্ত করার কি আছে? এই যে চিঠির মধ্যে এটা তদন্ত করার কি আছে? we want না এটা আসলে সত্যাসত্য বিচার এটা মাননীয় মুখ্যমন্ত্রী এটাকে আশ্বস্ত করতে হবে। ঠিক আছে, আমরা দেখেছি অতীতকালে অনেক এখানে তদন্ত হয়েছে, কিন্তু এগুলোর রিপোর্টে কেন্দ্র সরকারের যে রিপোর্ট
সভা 10 মিনিটের জন্য মুলতবি রইল। এই সভা 10 মিনিটের জন্য মুলতবি হলো।
মাননীয় স্পিকার স্যার, মাননীয় স্পিকার স্যার, মাননীয় আমাদের অপোজিশন বেঞ্চে মাননীয় সদস্য অনিমেষ দেববর্মা মহোদয় একটা কলিগেশন বিষয় এনেছে এবং অন্যান্য সদস্যরা এই বিষয়ে আলোচনা করেছে। আমার মনে হয় অ্যাজ পার দ্য রুলস এন্ড প্রসিডিউর অফ হাউস কলিগেশনের উপরে একটা নির্দিষ্ট সময় আমরা আলোচনা করব। এর আগেও আমরা দেখেছি আমাদের যদিও খুব কম সময়ের অভিজ্ঞতা কলিগেশনের জেনারেল ডিসকাশন হয় নির্দিষ্ট সময়ের মধ্যে যদি কারো কিছু থাকে যাবে ক্লিয়ারিফিকেশন যদি কিছু থাকে নির্দিষ্ট সময়ের মধ্যে কনসার্ন ডিপার্টমেন্ট তার উপরে দপ্তরকে নির্দেশ দেবে তার উপরে। আমার মনে হয় এখানে যারা সিনিয়র আছেন অনিমেষ বাবু সিনিয়র, আমার মনে হয় এটা মেনটেন করা উচিত। আর ইউ আর রাইট পারসন টু মেনটেন দ্য রুলস এন্ড প্রসিডিউর অফ দ্য জাস্ট এগেইন আমার সেই প্রসঙ্গে আসছি। I appreciate Honorable Minister saying that within a stipulated time period we should finish in calling attention. কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়কে পেছনে ফেলে দিয়ে সবার কাজ সমাপ্ত করাই তো আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত নয়। I agree with that. এবং মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবারও জবাব চাইবো যে রি-এক্সামিনেশন করার জন্য আশ্বস্ত করা এবং সিবিএসই তে 31 মার্চের আগে চিঠি যাবে এই বিষয়ে আশ্বস্ত করতে হবে। একটা ভালো সংখ্যায় ছাত্র কথা অনুযায়ী যদি পরীক্ষা দিতে now there are precedents in this house যে অনেক ঘটনা ঘটেছে। আজকে যারা ট্রেজারি বেঞ্চ তারা বিভিন্ন রয়েছে, বিরোধী বেঞ্চ ট্রেজারি বেঞ্চ ছিল, অনেক ঘটনা ঘটেছে। তদানীন্তন মুখ্যমন্ত্রী আমরা মানিক সরকারকেও দেখেছি, মুখ্যমন্ত্রী আগে তাদেরকে শুনেছি যে আমরা আপনারা যে কথা বলছেন আমরা তদন্ত করছি, তদন্ত করে if the is found guilty and if it is a fact যে উনি যেটা দাবি করেছেন যে তার পরীক্ষা দিতে পারেনি, মাননীয় মুখ্যমন্ত্রী কি করেছেন জানবেন যে করতে পারেন কি সত্যতা উইদাউট ইনভেস্টিগেশন। তো ইনভেস্টিগেশন করে মাননীয় মুখ্যমন্ত্রী রিপিটেডলি বলতে করার আমরা এই বিষয়ের উপর আমার মনে হয় অনারেবল লিডার অফ দ্য অপোজিশন হাউসকে ইন্টারাক্ট করা আর মনে হয় না ওয়াইজ হবে। আরো বিজনেস রয়েছে, মাননীয় মুখ্যমন্ত্রী এসুরেন্স দিচ্ছেন যাতে করে তদন্ত করা হয় and we will do that. What about the letter to go to CBSE? এটা তো তদন্তের কি আছে, এটা তো দিয়ে দিয়েছিল নাকি? I think that letter can go. এবং এইটুকু তো শোনার আমাদের অধিকার আছে যে মাননীয় মুখ্যমন্ত্রী যে বলবেন তদন্ত সাপেক্ষে এটা যদি হয় পুনরায় রি-এক্সামিনেশনের যদি দরকার হয় ডেফিনেটলি করা হবে। এইটুকু বলাই যায়, তদন্ত হলো আপনি যে আনবেন বক্তব্যটা এমনও দেখা যেতে পারে তদন্ত সাপেক্ষে একটু তদন্ত যে আনসার যদি দেখা যায় খাতার মধ্যে নির্দিষ্ট তদন্ত করবেন এইভাবে বোর্ডের মাধ্যমে হোক যার মাধ্যমে খাতার মধ্যে আনসার লিখেছে ওরা স্টুডেন্টরা তারা তো শেষ। আর যদি খাতার মধ্যে আনসারটা না লিখে আপনি বলতে পারছেন না আমি বলতে পারছি না ওরা লিখেছে কিনা খাতার মধ্যে আনসার শো করেছে কিনা লিখে মাননীয় অধ্যক্ষ মহোদয় দারুণ একটা সাইটটা আপনি এনেছেন এখানে। There are instances they have submitted blank answer script. Blank answer script. আপনি বলছেন তো এটা মাননীয় মুখ্যমন্ত্রী তদন্ত করবেন তো? আরে মাননীয় বিরোধী একটা প্রশ্ন মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন আমি তদন্ত করব। আপনিও কিন্তু মুখ্যমন্ত্রীকে বলতে পারেন যে আপনি বলতে পারেন, বলবেন কিনা আপনি আপনার ব্যাপার বলতে পারেন আপনি তদন্ত করে ঘটনা দেখুন, দেখার পরে যদি দেখা যায় ইট ইজ ফ্যাক্ট দেন রিয়াল জীবনে হবে কি আছে এটা তো বলে দিলেন না যে চাকরি ক্লোজ এটাই তো ভাই
মুখ্যমন্ত্রী মহোদয়, আমি যেটা অবশ্যই রিডাকশনকে বললাম, আপনি তদন্ত করে দেখুন। এমন তো হতে পারে তদন্ত করে দেখা যেতে পারে যে এরা অ্যানসার করেছে, আপনি কি করবেন? তখন তো হয়ে গেল ক্লিয়ার। আপনাকে আমি এখান থেকে বসে নির্দেশ দিচ্ছি, টোটাল ব্যাপারটাকে তদন্ত করে ক্লিয়ারিফাই করুন এবং এটা অটোমেটিক হবে। ঠিক আছে, আপনি দ্বিতীয় দৃষ্টি আকর্ষণ সুবিধার্থে শ্যামলী বাজার থেকে হাসপাতাল চত্বর পর্যন্ত একটি ফ্লাইওভার নির্মাণের প্রয়োজনীয়তা সম্পর্কে এখন আমি গুরুত্ব দৃষ্টি আকর্ষণ ঘটিষ্ঠের উপরে বিবৃতি প্রদানের জন্য রমজান দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রীকে অনুরোধ করছি। চিঠির যে ব্যাপারটা সিবিএসসি will not disturb the house. CBSE যে লেটার ব্যাপার বিফোর টাইম এটা মুখ্যমন্ত্রী বলেছেন আমি বিবেচনা করবেন। দেখবেন Speaker Motha, you have given me the contents it is there. I don't know. I have to read it out. I have to have some time. Then I can reply. ঠিক আছে, Understand? Let me see. ওকে, আমি বললাম তো এখন মাননীয় এই মন্ত্রী বিবৃতি দেবেন। মাননীয় নগরায়ণ দপ্তরের মন্ত্রী এখানে মাননীয় বিধায়ক যে কোঅর্ডিনেশন নোটিশে যে প্রশ্নটা লিখেছে আগরতলা শহরের নির্বাচন যানজট এড়িয়ে চলাচলের সুবিধার্থে শ্যামলী বাজার থেকে এডিএমসি এবং জিবিপি হসপিটাল চত্বর পর্যন্ত একটি ফ্লাইওভার নির্মাণের প্রয়োজনীয়তা। আমরা ওই জায়গাটা প্রায়শই আমরা জানি সেই জায়গায় একটা ট্রাফিকের একটা সমস্যা আছে। তো এখানে ওনার প্রশ্নের উত্তরে আমি জানাতে চাই যে শ্যামলী বাজার হতে আগরতলা সরকারি মেডিকেল কলেজ চত্বর পর্যন্ত ফ্লাইওভার নির্মাণের কোনো পরিকল্পনা আপাতত এই রাজ্য সরকারের নেই। দ্বিতীয় যে বিষয়টা, এখন শ্যামলী বাজারে যানজটটা হচ্ছে, ওখানে কিছু অটো স্ট্যান্ড আছে, অন্যান্য রিক্সা স্ট্যান্ড আছে। তো শ্যামলী বাজার থেকে এজিএমসি এবং বিপি হসপিটাল চত্বর পর্যন্ত একটা বিকল্প রাস্তা নির্মাণের জন্য একটা প্রয়োজনীয় ফিজিবিলিটি স্টাডি করানোর কথা হয়। তাছাড়া আমি বললাম যে আসল যানজট সমস্যা সমাধানের লক্ষ্যে জিবি বাস স্ট্যান্ডের স্থান পরিবর্তন করার পরিকল্পনা নেওয়া হয়েছে। বর্তমানে নগর উন্নয়ন দপ্তর, পূর্ত দপ্তর এবং আরোগ্য দপ্তরের ট্রাফিক বিভাগে সক্রিয় পদক্ষেপের দ্বারা যানজট মোকাবেলা করার প্রয়াস জারি আছে। রাজ্য সরকার এই সমস্যার সমাধানে খুবই আন্তরিকভাবে পরিকল্পনায় বাস্তবায়ন করার চেষ্টা করছে। অনারেবল স্পিকার স্যার, মাননীয় মুখ্যমন্ত্রী তথা আরবান দপ্তরের দায়িত্বপ্রাপ্ত ধন্যবাদ যে আশ্বস্ত করেছেন যে তিনি এই সমস্যাটা দেখবেন। বিষয়টা হচ্ছে রাজধানী আগরতলার যে সমস্ত গুরুত্বপূর্ণ এলাকাগুলি রয়েছে তার মধ্যে অন্যতম হল জিবি। এখানে রয়েছে রাজ্যের প্রধান হাসপাতাল জিবি হাসপাতাল, রয়েছে গভর্নমেন্ট মেডিকেল কলেজ, রিজিওনাল ক্যান্সার ইনস্টিটিউট, রিজিওনাল ফার্মেসি ইনস্টিটিউট, রয়েছে নার্সিং ইনস্টিটিউট, রয়েছে এসসিআরটি অফিস এবং রাজ্যের একমাত্র ইংরেজি মাধ্যম কলেজ। এখানে রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের অনেক ইস্যু রয়েছে। রয়েছে বিদ্যুৎ দপ্তরের সবচেয়ে বড় সরবরাহ কেন্দ্র। এই পরিস্থিতিতে জিবি এলাকায়
মানুষের ভিড় এবং যানজট এমন পর্যায়ে পৌঁছে গেছে যে পায়ে হেঁটে চলাও মুশকিল। তারপরে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন উত্তরে, যেখানে অটো স্ট্যান্ড রয়েছে, গাড়ি স্ট্যান্ড রয়েছে, রয়েছে অনেকগুলি বাজার। সকাল থেকে গভীর রাত পর্যন্ত এই এলাকায় একটা দমবন্ধকর পরিস্থিতি রয়েছে। কিছুদিন আগে আমাদের এই এলাকা ঘুরেছে এই সমস্যার সমাধানে। আমরা দেখেছি বারবার এবং আমরা নিজেরও ভুক্তভোগী যে মারাত্মক অসুস্থ রোগীকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যেতে যে সময়ে পৌঁছানোর দরকার সেই সময়ের মধ্যে আমরা করতে পারছি না, শুধুমাত্র এই যানজটের কারণে। এখানে জিবি বাজার এলাকায় এমন কোনো জায়গা নেই যেখানে আপনি অটো স্ট্যান্ড বা গাড়ি স্ট্যান্ড এবং বাজারগুলিকে স্থানান্তরিত করতে পারবেন। যেহেতু আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর প্রফেসর মানিক শাহ অত্যন্ত পজিটিভ মানসিকতা রাখেন, যার কাছে কোনো নেগেটিভিটি নেই। আমরা এর আগেও কয়েক মাসের জন্য ওনাকে মুখ্যমন্ত্রী হিসেবে পেয়েছি। এবারে নির্বাচনে তিনি জয়লাভ করে এসেছেন এবং আমরা সর্বসম্মতভাবে মুখ্যমন্ত্রী হিসেবে ওনাকে নির্বাচিত করেছি। আমাদের প্রত্যাশা রাজ্যের যেখানে যেখানে সমস্যাগুলি রয়েছে যত দ্রুত সম্ভব তিনি দেখবেন। তাই অসুস্থদের দ্রুত পরিষেবা প্রদানের লক্ষ্যে এবং জিবি এলাকায় যানজটকে কমিয়ে আনার আজকে না সামনে দিনেও যাতে হয়। আজকে দেখুন আমাদের বটতলা এখানে যে রুটি রয়েছে, আজকে আমরা বটতলা আজকে যানজট এটা থেকে অনেকটা মুক্ত হতে পেরেছি। সেই জায়গায় দাঁড়িয়ে সেগুলি বাজার থেকে জিবি পর্যন্ত যদি একটি নির্মাণ করা যায় একটা স্থায়ী সমাধান হবে এবং অ্যাম্বুলেন্স পরিষেবা দেওয়ার এবং অসুস্থ রোগীকে দ্রুততার সঙ্গে জিবি হাসপাতালেও হাসপাতালেও আমরা স্থানান্তরিত করে তাদেরকে পরিষেবা দিতে পারবো। ধন্যবাদ মাননীয় অধ্যক্ষ মহোদয়। যে প্রস্তাবটা করেছে এটা সেখানে মধ্যে থাকে, এটাও যদি একটা তার সঙ্গে একত্রিত করা হয় তাহলে পরে এটা পুরো এই সরকারে আমার আবেদন যে এখানে মাননীয় বিধায়িকা কল্যাণী সাহারা মহোদয় দ্বিতীয়বার প্রস্তাবটা এখানে রেখেছেন এবং আরেকজন মেম্বার এখানে এই বিষয়ে সংযোজন করেছেন। প্রায়বার আমাদের অতীত অভিজ্ঞতা, আপনাদের সময় অতীত অভিজ্ঞতাতে আমরা খুব ভালো করে আগরতলায় সরকার ছিল, সেখানে ফ্লাইওভার বললে হয়ে গেলে খুব ভালো, কিন্তু করতে গিয়ে কত টিকেট লাগে, কত জনের সমস্যা হয় সেটাও বিচার্য বিষয়। তার প্রয়োজনীয়তা আছে, তার ইঞ্জিনিয়ারিং সেকশন কি বলে, অন্যান্য আমাদের মাননীয় বিধায়িকা আমি অলরেডি পূর্ত দপ্তরের সাথে কথা বলেছি যাতে ওই দিক দিয়ে এবং খুব বেশি খরচ হবে না, তারও আমরা নিশ্চয়ই করবো, এটা সাংঘাতিক বিষয়। কিন্তু যানজটের যে বিষয়টা আমরা জানি যে আগরতলা শহরে জেএম হসপিটাল, ভিক্টোরিয়া মেমোরিয়াল হসপিটাল এখন এত এক্সপ্লোশন হয়েছে গাড়ি পুরা যে মানুষ যাতায়াতের পক্ষে সাংঘাতিক অসুবিধা হচ্ছে, যে পাল্লা দিয়ে চলছে, শেষ হবে না। আজকে এটা ঠিক করলাম, আবার এই দেখবেন কিছুদিন বাদে সেটাও কমবে। কাজের সমস্যা থাকলে নিশ্চয়ই সমাধান করবো। এই সরকার এখানে যে বিধায়ক বিধায়িকা যে প্রশ্ন এখানে করবেন এবং এখানে আমরা নিশ্চয়ই তার সমাধানে এই সরকার আমি আশ্বাস দিচ্ছি আমাদের আন্তরিক অবদান। তৃতীয় আকর্ষণ নোটিশ উত্থাপন করেছিলেন মাননীয় সদস্য শ্রী দাস। নোটিশটি বিষয়বস্তু হলো আগরতলায় এজিএমসি এন্ড ডিবিবি হাসপাতালে রোগীদের চিকিৎসা চাপ ক্রমশ বৃদ্ধি পাওয়ার পরিপ্রেক্ষিতে এবং বিশেষ করে রোগীদের চিকিৎসার সুযোগ আরো সম্প্রসারিত করার লক্ষ্যে পর্যায়ক্রমে জেলা ও মহকুমা হাসপাতালগুলিতে চিকিৎসা সামগ্রী পরিকাঠামো আরো উন্নত করার প্রয়োজনীয়তা সম্পর্কে আমি এখন উক্ত দৃষ্টি আকর্ষণের উপর বিবৃতি প্রদানের জন্য স্বাস্থ্য পরিবার কল্যাণ ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রীকে
যা আছে যেহেতু লেখা আছে। এই তো কোঅর্ডিনেশন ঠিক আছে ঠিক আছে চতুর্থ ঠিক আছে চতুর্থ দেশ শাসন অনুষ্ঠিত হওয়া করেছিলেন মাননীয় সদস্য মহোদয়। সরি মাননীয় বিধায়ক শ্রী রঞ্জিত দাস মহোদয় যে কলিং অ্যাটেনশন নোটিশ দিয়েছে সেই বিষয়ে আপনার মাধ্যমে মাননীয় অধ্যক্ষের মাধ্যমে সবাইকে অবগত করতে চাই যে হেলথ আমার অত্যন্ত প্রিয় সাবজেক্ট। আমি নিজে একজন ডাক্তার, সবাই বিভিন্ন জায়গায় আমি কাজ করেছি। বাম ফ্রন্টে যেভাবে আমাকে যখন চাকরি করতাম বিভিন্ন জায়গায় সারা ত্রিপুরাতে আমাকে ঘুরিয়েছে ট্রান্সফার, তো সেই সুবাদে আমার খুব ভালো অভিজ্ঞতা। কি অবস্থায় আপনারাও জানেন। যাই হোক, আমি এর জন্য আমার যে অভিজ্ঞতা আগে কি হতো, যেখানে আমি যেতাম একটা থানা টেবিল আউটডোরে, তার আর একটা চেয়ারে রেখে এরকম অবস্থার মধ্যে আমি গেছি। আর আজকে যে কোনো সেদিন বনবাজারে আমি গিয়েছি, অ্যাওয়ারনেস সেন্টার দেখবার বাচ্চা করে এত সুন্দর। তো আমার সাথে যেহেতু আমি নিজে একজন ডাক্তার, স্বাস্থ্যমন্ত্রী, সেই হিসাবে আমরা এই বিষয়ে নজর দিয়েছি। এবং কালকে উনি বলেছেন এখানে কলিং অ্যাটেনশন আমার পেজন্য নেই, উনি ওকে বলেছেন উত্তরও নিয়ে দিয়েছে। যাই হোক, আমাদের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর ত্রিপুরা সরকার জাতীয় স্বাস্থ্য মিশনের মাধ্যমে রাজ্যের দুর্গম অঞ্চলে বসবাসকারী স্বাস্থ্য পরিবার সুফল পৌঁছে দিতে অনেক দারুণ প্রয়াস আমরা গ্রহণ করেছি। সকল অংশের মানুষের জন্য প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা সুনিশ্চিত করার লক্ষ্যে রাজ্য সরকার সুনির্দিষ্ট কিছু পরিকল্পনা হাতে নিয়েছে। যেমন ট্রমা সেন্টার, আমরা ভাবতে পারি না 3টা ট্রমা সেন্টার এবং